নমস্কার, শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজ শোনাব উপন্যাসের 12 পর্ব। শীতের সূর্য অস্ত গেল। সায়াহ্ন ছায়ায় ঘরের মধ্যেটা ঝাপসা হইয়াছে। একটা জরুরি সেলাইয়ের বাকিটুকু কমল আলো জ্বালার পূর্বেই সারিয়া ফেলিতে চায়। অদূরে চৌকিতে বসিয়া অজিত ভাবে বোধহয় কি একটা বলিতে বলিতে যেন হঠাৎ থামিয়া গিয়া সে উত্তরের আশায় উৎকণ্ঠিত আগ্রহে অপেক্ষা করিতেছে। মনোরমা শিবনাথের ব্যাপারটা বন্ধুমহলে জানাজানি হইয়াছে। আজিকার প্রসঙ্গটা শুরু হইয়াছে সেই লইয়া। অজিতের গোড়ার বক্তব্যটা ছিল এই যে, এমনি করিয়াই একটা কিছু শেষ পর্যন্ত গড়াইবে, তাহা সে আগ্রায় আসিয়া সন্দেহ করিয়াছিল। কিন্তু সন্দেহের কারণ সম্বন্ধে কমল কোনো ঔৎসুক্য প্রকাশ করিল না। তাহার পরে হইতে অজিত অনর্গল বকিয়া বকিয়া অবশেষে এমন জায়গায় আসিয়া থামিয়াছে যেখানে অপর পক্ষের সাড়া না পাইলে আর অগ্রসর হওয়া চলে না। কমল অত্যন্ত মনোযোগে সেলাই করিতেই লাগিল, যেন মাথা তুলিবার সময়টুকুও নাই। মিনিট 2-3 নিঃশব্দে কাটিল। আরও কতক্ষণ কাটিবে স্থিরতা নাই। অতএব অজিতকে পুনরায় চেষ্টা করিতে হইল। বলিল, আশ্চর্য এই যে শিবনাথের আচরণ তোমার কাছে ধরাই পড়ল না। কমল মুখ তুলিল না, কিন্তু ঘাড় নাড়িয়া বলিল, না। অর্থাৎ তুমি এতই সাদাসিধে যে কোনোদিন সন্দেহই করনি। এ কি কেউ বিশ্বাস করতে পারে? কেউ কি পারে না পারে জানি নে, কিন্তু আপনিও কি পারবেন না? অজিত বলিল, হয়তো পারি, কিন্তু তোমার মুখের পানে চেয়ে এমনি পারি নে। এইবার কমল মুখ তুলিয়া হাসিল, কহিল, তাহলে চেয়ে দেখুন, বলুন পারেন কিনা। অজিতের চোখের দৃষ্টি জ্বলিয়া উঠিল। কহিল, তোমার কথাই সত্যি, তাকে অবিশ্বাস করনি বলেই তার ফল দাঁড়ালো এই। দাঁড়িয়েছে মানি, কিন্তু আপনার তরফে সন্দেহ করার সুফল কী পরিমাণে হাতে পেলেন সেটাও খুলে বলুন। এই বলিয়া সে পুনরায় একটুখানি হাসিয়া কাজে মন দিল। ইহার পরে অজিত সংলগ্ন অসংলগ্ন নানা কথা মিনিট 10-15 অবিচ্ছেদে বলিয়া শেষে শ্রান্ত হইয়া কহিল, কখনো হ্যাঁ কখনো না। হেঁয়ালি ছাড়া কি তুমি কথা বলতে জানো না? কমল হাতের সেলাইটা সোজা করিতে করিতে কহিল, মেয়েরা হেঁয়ালিই ভালোবাসে, ওটা স্বভাব। তাহলে সে স্বভাবের প্রশংসা করতে পারি নে। স্পষ্ট বলতে একটু শেখো, নইলে সংসারে কাজ চলে না। আপনিও হেঁয়ালি বুঝতে একটু শিখুন, নইলে ও পক্ষের অসুবিধেও এমনিই হয়। এই বলিয়া সে হাতের কাজটা পাট করিয়া টুকরিতে রাখিয়া বলিল, স্পষ্ট করার লোভ যাদের বড্ড বেশি, বক্তা হলে তারা খবরের কাগজে বক্তৃতা ছাপায়, লেখক হলে লেখেন নিজের গ্রন্থের ভূমিকা, আর নাট্যকার হলে তারাই সাজে নিজেদের নাটকের নায়ক। ভাবে অক্ষরে যা প্রকাশ পেলে না, হাত পা নেড়ে তাকে ব্যক্ত করা চাই। তারা ভালোবাসলে যে কি করে সেইটাই শুধু জানি নে। কিন্তু একটু বসুন, আমি আলোটা জ্বেলে আনি। এই বলিয়া সে দ্রুত উঠিয়া ও ঘরে চলিয়া গেল। মিনিট 5-6 পরে ফিরিয়া আসিয়া সে আলোটা টেবিলের উপর রাখিয়া নিচে মেঝেতে বসিল। অজিত বলিল, বক্তা বা লেখক বা নাট্যকার কোনোটাই আমি নই, সুতরাং তাদের হয়ে কৈফিয়ত দিতে পারবো না। কিন্তু তারা ভালোবাসলে কি করে জানি। তারা শৈব বিবাহের ফন্দি আঁটে না, স্পষ্ট পরিচিত রাস্তায় পা দিয়ে হাঁটে। তাদের অবর্তমানে অন্যের খাওয়া পড়ার কষ্ট না হয়, আশ্রয়ের জন্য বাড়িওয়ালার শরণাপন্ন না হতে হয়, অসম্মানের আঘাত যেন না। কমল মাঝখানে থামাইয়া দিয়া কহিল, হয়েছে হয়েছে। হাসিয়া বলিল, অর্থাৎ তারা আগাগোড়া ইমারত এমন ভয়ানক নিরেট মজবুত করে গড়ে তোলে যে মরার কবচ ছাড়া তাতে জ্যান্ত মানুষের দম ফেলবার ফাঁকটুকু পর্যন্ত রাখে না। তারা সাধু লোক। হঠাৎ দ্বার প্রান্তে অনুরোধ আসিল, আমরা ভেতরে আসতে পারি? কণ্ঠস্বর হরেন্দ্রর। কিন্তু আমরা কারা? আসুন আসুন বলিয়া অভ্যর্থনা করিতে কমল দরজার কাছে গিয়া দাঁড়াইল। হরেন্দ্র এবং সঙ্গে আর একটি যুবক। হরেন্দ্র বলিল, সতীশকে আমাদের আশ্রমে তুমি একটি দিন মাত্র দেখেছ, তো আশা করি তাকে ভোলনি। কমল হাসি মুখে কহিল, না, শুধু সেদিন কাপড়টা সাদা, আজ হয়েছে হলদে। হরেন্দ্র বলিল, ওটা উচ্চতর ভূমিতে আরোহণের বাহ্যিক ঘোষণা মাত্র, আর কিছু না। ও কাশীধাম থেকে সদ্য প্রত্যাগত।
ঘণ্টা দুয়ের বেশি নয়। ক্লান্ত, তদুপরিও তোমার প্রতি প্রসন্ন নয়। তথাপি আমি আসছি শুনে ও আবেগ সংবরণ করতে পারলে না। ওটা আমাদের ব্রহ্মচারীদের মনের ঔদার্য, আর কিছু না। এই বলিয়া সে ঘরের মধ্যে উঁকি মারিয়া কহিল, এই যে আর একটি নৈষ্ঠিক ব্রহ্মচারী পূর্বাহ্নেই সমুপস্থিত। যাক, আর আশঙ্কার হেতু নেই। আমার আশ্রমটি তো ভাঙছে, কিন্তু আর একটা গজিয়ে উঠল বলে। এই বলিয়া সে ভিতরে প্রবেশ করিল এবং দ্বিতীয় চৌকিটা সতীশকে দেখাইয়া দিয়া বলিল, বসো, এবং নিজে গিয়া খাটের ওপর বেশ করিয়া জাঁকিয়া বসিল। কমল দাঁড়াইয়া গৃহে তৃতীয় আসন নাই দেখিয়া সতীশ বসিতে দ্বিধা করিতেছিল। হরেন্দ্র বুঝে নাই তাহা নয়, তবু সহাস্যে কহিল, বসো হে সতীশ, যাবে না। কাশী ফেরত যত উঁচুতেই উঠে থাকো, তার চেয়ে উঁচু জায়গা সংসারে আছে, এ কথাটা ভুলো না। না, সেই জন্যে নয়, বলিয়া সতীশ অপ্রতিভ হইয়া বসিয়া পড়িল। তাহার মুখ দেখিয়া কমল হাসিল, বলিল, খোঁচা দেওয়া আপনার মুখে সাজে না হরেনবাবু। আশ্রমের প্রতিষ্ঠাতাও আপনি, মহন্ত মহারাজও আপনি। ওরা বয়সে ছোট, পাণ্ডাগিরিতেও খাটো। ওদের কাজ শুধু আপনার উপদেশ ও আদেশ মেনে চলা। সুতরাং। হরেন্দ্র কহিল, সুতরাংটা সম্পূর্ণ অনাবশ্যক। আশ্রমের প্রতিষ্ঠাতা হয়তো আমি, কিন্তু মহান্ত মহারাজ হচ্ছেন দুই বন্ধু সতীশ ও রাজেন। একজনের কাজ আমাকে উপদেশ দেওয়া এবং অন্যজনের কাজ ছিল সাধ্যমতো আমাকে না মেনে চলা। একজনের তো পাত্তা নেই, অন্যজন ফিরে এলেন ঢের বেশি তত্ত্ব সঞ্চয় করে। ভয় হচ্ছে ওর সঙ্গে সমানতালে পা ফেলে চলতে হয়তো আর পেরে উঠব না। এখন ভাবনা কেবল ওই অর্ধ অভুক্ত ছেলের পাল নিয়ে। কাশি কাঞ্চি ঘুরিয়ে সেগুলোকেও ফিরিয়ে এনেছে। ইতিমধ্যে আচার নিষ্ঠার যে লেশমাত্র ত্রুটি ঘটেনি তা তাদের পানে চেয়েই বুঝেছি। শুধু ক্ষোভ এই যে আর একটুখানি চেপে তপস্যা করালে ফিরে আসার গাড়ি ভাড়াটা আমার আর লাগতো না। কমল ব্যথার সহিত প্রশ্ন করিল, ছেলেরা বুঝি খুব রোগা হয়ে গেছে? হরেন্দ্র কহিল, রোগা? আশ্রম পরিভাষায় হয়তো তার কি একটা নাম আছে, সতীশ জানতেও পারে। কিন্তু আধুনিক কালের আঁকা শুক্রাচার্যের তপবনে কচের ছবি দেখেছ? দেখনি? তাহলে ঠিকটি উপলব্ধি করতে পারবে না। দোতলার বারান্দায় দাঁড়িয়ে আমার তো হঠাৎ মনে হয়েছিল এক দল কচ সার বেঁধে বুঝি স্বর্গ থেকে আশ্রমে এসে ঢুকেছে। একটা ভরসা পেলাম, আমাদের আশ্রমটা ভেঙে গেলে তারা না খেয়ে মারা যাবে না। দেশের কোনো একটা কলা ভবনে গিয়ে মডেলের কাজ নিতে পারবে। কমল কহিল, লোকে বলে আপনি আশ্রম তুলে দিচ্ছেন, এ কি সত্যি? সত্যি। তোমার বাক্যবান আমার সহ্য হয় না। সতীশের এখানে আসার সেও একটা হেতু। ওর ধারণা তুমি আসলে ভারতীয় রমণী নও, তাই ভারতের নিগুড় সত্য বস্তুটিকে তুমি চিনতেই পারো না। সেইটি তোমাকেও বুঝিয়ে দিতে চায়। বুঝবে কিনা সে তুমিই জানো, কিন্তু ওকে আশ্বাস দিয়েছি যে আমি যাই করি না কেন ওদের ভয় নেই। কারণ চতুর্বিধ আশ্রমের কোন আশ্রমটি অজিত কুমার নিজে গ্রহণ করবেন সঠিক সংবাদ না পেলেও পরম্পরায় এ খবরটুকু পাওয়া গেছে যে তিনি বহু অর্থ ব্যয় এমন 10-20টি আশ্রম নানা স্থানে খুলে দেবেন। ওর অর্থও আছে, দেবার সামর্থ্যও আছে। তার একটার নায়কত্ব সতীশের জুটবেই। কমল মুখ টিপিয়া হাসিয়া কহিল, দানশীলতার মতো দুষ্কৃতি চাপা দেবার এমন আচ্ছাদন নেই। কিন্তু ভারতের সত্য বস্তুটি আমাকে বুঝিয়ে দিয়ে সতীশবাবুর লাভ কি হবে? আশ্রম তুলে দিতেও আমি হরেনবাবুকে বলিনি, টাকার জোরে ভারতবর্ষময় আশ্রম খুলতেও আমি অজিতবাবুকে নিষেধ করব না। আমার আপত্তি শুধু ওইটিকে সত্য বলে মেনে নেওয়ার। তাতে কার কি ক্ষতি? সতীশ বিনীত কণ্ঠে বলিল, ক্ষতির পরিমাণ বাইরে দেখা যাবে না, কিন্তু তর্কের জন্যে নয়, শিক্ষার্থী হিসেবে গোটা কয়েক প্রশ্ন যদি করি তার কি উত্তর পাব না? কিন্তু আজ আমি বড় শ্রান্ত সতীশবাবু। সতীশ এ আপত্তি কানে তুলিল না, বলিল, হরেন্দা এইমাত্র তামাশা করে বললেন আমি কাশী ফেরত, যত উঁচুতেই উঠে থাকি, তার চেয়ে উঁচু জায়গা সংসারে আছে, সে এই ঘর। আমি জানি আপনার প্রতিও শ্রদ্ধার অবধি নেই, আশ্রম ভাঙলে ক্ষতি হবে না, কিন্তু আপনার কথায় ওর মন যদি ভাঙে সে লোকসান পূর্ণ হওয়া কঠিন। কমল চুপ করিয়া রহিল। সতীশ বলিতে লাগিল,
রাজেনকে আপনি ভালো করেই জানেন, সে আমার বন্ধু। মূল বিষয়ে মতের মিল না থাকলে আমাদের বন্ধুত্ব হতে পারত না। তার মতো ভারতের সর্বাঙ্গীন মুক্তির মধ্যে দিয়ে স্বজাতির পরম কল্যাণ আমারও কাম্য। এরই আশায় ছেলেদের সঙ্গবদ্ধ করে আমরা গড়ে তুলতে চাই। নইলে মৃত্যুর পরে কল্পকাল বৈকুণ্ঠবাসের লোভ আমাদের নেই। কিন্তু নিয়মের কঠোর বন্ধন ছাড়া তো কখনো সংঘ সৃষ্টি হয় না। আর শুধু ছেলেরাই তো নয়, সে বন্ধন আমরা নিজেরাও যে গ্রহণ করেছি। কষ্ট ওখানে আছে, থাকবেই তো। বহু শ্রম করে বৃহৎ বস্তু লাভ করা স্থানকেই তো আশ্রম বলে, তাতে উপহাসের তো কিছু নেই। জবাব না পাইয়া সতীশ বলিতে লাগিল, হরেন্দার আশ্রমে যাই হোক না কেন, সে সম্বন্ধে আমি আলোচনা করব না, কারণ সেটা ব্যক্তিগত হয়ে পড়ার ভয় আছে। কিন্তু ভারতীয় আশ্রমের মধ্যে যে ভারতের অতীতের প্রতি নিষ্ঠা ও পরম শ্রদ্ধা আছে, এ তো অস্বীকার করা যায় না। ত্যাগ, ব্রহ্মচর্য, সংযম এই সকল শক্তিহীন অক্ষমের ধর্ম নয়। জাতি গঠনের প্রাণ ও উপাদান সেদিন এর মধ্যেই নিহিত ছিল। আজ এই যুগেও সে উপাদান অবহেলার সামগ্রী নয়। মরণোন্মুখ ভারতকে শুধু কেবল এই পথেই আবার বাঁচিয়ে তোলা যায়। আশ্রমের আচার ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই বিশ্বাস, এই শ্রদ্ধাকেই জাগিয়ে রাখতে চাই। একদিন মন্ত্র মুখরিত, হোমাগ্নি প্রজ্বলিত, তপস্যা কঠোর ভারতের এই আশ্রমই জাতি জীবনের একটা মৌলিক কল্যাণ সফল করবার উদ্দেশ্যেই উদ্ভূত হয়েছিল। সে প্রয়োজন আজও যে বিলুপ্ত হয়ে যায়নি, এ সত্য কোন মূর্খ অস্বীকার করতে পারে? সতীশের বক্তৃতায় আন্তরিকতার একটা জোর ছিল। কথাগুলি ভালো এবং নিরন্তর বলিয়া বলিয়া এক প্রকার মুখস্থ হইয়া গিয়াছিল। শেষের দিকে তাহার মৃদু কণ্ঠ সতেজ উদ্দীপনায় কালো মুখ বেগুনি হইয়া উঠিল। সেই দিকে নিঃশব্দ নিষ্পলক চক্ষে চাহিয়া সুপবিত্র ভাবাবেগে অজিতের আপাদমস্তক রোমাঞ্চিত হইয়া উঠিল। এবং হরেন্দ্র তাহার আশ্রমের বিরুদ্ধে ইতিপূর্বে যত মৌখিক আস্ফালনই করিয়া থাক, আশ্রমের বিগত গৌরবের বিবরণে বিশ্বাস ও অবিশ্বাসের মাঝখানে সে ঝড়ের বেগে দোল খাইতে লাগিল। তাহারই মুখের প্রতি সতীশ তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়া বলিল, হরেন্দা, আমরা মরেছি, কিন্তু এই আশ্রমের মধ্যে দিয়েই যে আমাদের নবজন্ম লাভের বিজ্ঞান আছে, এ সত্য ভুলতে যাচ্ছেন আপনি কোন যুক্তিতে? আপনি ভাঙতে চাচ্ছেন, কিন্তু ভাঙাটাই কি বড়, গড়ে তোলা কি তার চেয়ে ঢের বেশি নয়? আপনিই বলুন। কমলের মুখের প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল, জীবনে কটা আশ্রম আপনি নিজের চোখে দেখেছেন? কটার সঙ্গে আপনার যথার্থ নিগুড় পরিচয় আছে? কঠিন প্রশ্ন। কমল বলিল, বাস্তবিক একটাও দেখিনি, এবং আপনাদেরটা ছাড়া কোনোটার সঙ্গে কোনো পরিচয়ও নেই। তবে? কমল হাসি মুখে কহিল, চোখে কি সমস্তই দেখা যায়? আপনাদের আশ্রমে শ্রম করাটাই চোখে দেখে এলাম, কিন্তু বৃহৎ বস্তুলাভের ব্যাপারটা যে আড়ালেই রয়ে গেল। সতীশ কহিল, আপনি আবার উপহাস করছেন? তাহার ক্ষুব্ধ মুখের চেহারাটা দেখিয়া হরেন্দ্র স্নিগ্ধ স্বরে বলিল, না না সতীশ, উপহাস নয়, উনি রহস্য করছেন মাত্র, ওটা ওর স্বভাব। সতীশ কহিল, স্বভাব? স্বভাব বললেই তো কৈফিয়ত হয় না হরেন্দা। ভারতের অতীত দিনের যা নিত্য পূজনীয়, নিত্য আচরণীয় ব্যাপার, তাকে তো অবমাননা, তাকেই অশ্রদ্ধা দেখানো হয়। একে তো উপেক্ষা করা চলে না। হরেন্দ্র কমলকে দেখাইয়া কহিল, এ বিতর্ক ওর সঙ্গে বহুবার হয়ে গেছে। উনি বলেন, অতীতের কোনো দায় নেই, বস্তু অতীত হয় কালের ধর্মে, কিন্তু তাকে ভালো হতে হয় নিজের গুণে। শুধুমাত্র প্রাচীন বলেই সে পূজ্য হয়ে ওঠে না। যে বর্বর জাত একদিন বুড়ো বাপ মাকে জ্যান্ত পুঁতে ফেলত, আজও যদি সেই প্রাচীন অনুষ্ঠানের দোহাই দিয়ে সে কর্তব্য নির্দেশ করতে চায়, তাকে তো ঠেকানো যায় না সতীশ। সতীশ ক্রুদ্ধ উচ্চকণ্ঠে বলিয়া উঠিল, প্রাচীন ভারতের সঙ্গে বর্বরের তুলনা হয় না হরেন্দা। হরেন্দ্র বলিল, সে তো আমি জানি, কিন্তু ওটা যুক্তি নয় সতীশ, ওটা গলার জোরের ব্যাপার। সতীশ অধিকতর উত্তেজিত হইয়া কহিল, আপনাকেও যে একদিন নাস্তিকতার ফাঁদে পড়তে হবে, এ আমরা ভাবিনি হরেন্দা। হরেন্দ্র কহিল, তুমি জানো আমি নাস্তিক নই, কিন্তু গাল দিয়ে শুধু অপমান করাই যায় সতীশ, মতের প্রতিষ্ঠা করা যায় না। শক্ত কথাই সংসারে সবচেয়ে দুর্বল। সতীশ লজ্জা পাইল, হেঁট হইয়া হাত দিয়া তাহার পা ছুঁইয়া মাথায় ঠেকাইয়া কহিল, অপমান করিনি হরেন্দা, আপনি তো জানেন আপনাকে কত ভক্তি করি আমরা, কিন্তু কষ্ট পাই যখন শুনি
ভারতের শাশ্বত তপস্যাকেও আপনি অবিশ্বাস করেন। একদিন যে উপাদান, যে সাধনা দিয়ে তাঁরাই ভারতের বিরাট জাতি, বিরাট সভ্যতা গড়ে তুলেছিলেন, সে সত্য কখনো বিলুপ্ত হয়নি। আমি সোনার অক্ষরে স্পষ্ট দেখতে পাই সেই ভারতের মজ্জাগত ধর্ম, সেই আমাদের আপন জিনিস। সেই ধ্বংসোন্মুখ বিরাট যাত্রাকে আবার সেই উপাদান দিয়ে বাঁচিয়ে তোলা যায় হরেন্দা, আর কোনো পথ নেই। হরেন্দ্র কহিল, নাও যেতে পারে সতীশ, ও তোমার বিশ্বাস, এবং দাম শুধু তোমার নিজের কাছে। একদিন ঠিক এই রকম কথার উত্তরেই কমল বলেছিলেন, জগতের আদিম যুগে একদিন বিরাট অস্থি, বিরাট দেহ, বিরাট ক্ষুধা দিয়ে বিরাট জীব সৃষ্টি হয়েছিল। তাই নিয়ে সে পৃথিবী জয় করে বেরিয়েছিল। সেদিন সেই ছিল তার সত্য উপাদান। কিন্তু আর একদিন সেই দেহ, সেই ক্ষুধাই এনে দিলে তাকে মৃত্যু। একদিনের সত্য উপাদান আর একদিনের মিথ্যে উপাদান হয়ে তারে নিশ্চিহ্ন করে সংসারে মুছে দিলে। এতটুকু দ্বিধা করলে না। সে অস্থি আজ পাথরে রূপান্তরিত, প্রত্নতাত্ত্বিক গবেষণার বস্তু। সতীশ হঠাৎ জবাব খুঁজিয়া না পাইয়া বলিল, তবে কি আমাদের পূর্ব পিতামহদের আদর্শ ভ্রান্ত? তাদের তত্ত্ব নিরূপণে সত্য ছিল না? হরেন্দ্র বলিল, সেদিন ছিল হয়তো, কিন্তু আজ না থাকায় বাধা নেই। সেদিনের স্বর্গের পদ আজ যদি জমের দক্ষিণ দূরে এনে হাজির করে দেয়, মুখ ভার করবার হেতু পাই নে সতীশ। সতীশ গুড় ও ক্রোধে প্রাণপণে দমন করিয়া কহিল, হরেন্দা, এ শুধু আপনাদের আধুনিক শিক্ষার ফল, আর কিছু নয়। হরেন্দ্র বলিল, অসম্ভব নয়, কিন্তু আধুনিক শিক্ষা যদি আধুনিক কালের কল্যাণের পথ দেখাতে পারে, আমি লজ্জার কারণ দেখি নে সতীশ। সতীশ বহুক্ষণ নির্বাক স্তব্ধভাবে বসিয়া পরে ধীরে ধীরে কহিল, সহস্র লজ্জার কারণ কিন্তু আমি দেখি হরেন্দা। ভারতের জ্ঞান, ভারতের প্রাচীন তত্ত্ব, এই ভারতেরই বিশেষত্ব এবং প্রাণ। সেই ভাব, সেই তত্ত্ব বিসর্জন দিয়ে দেশকে যদি স্বাধীনতা অর্জন করতে হয়, তবে সেই স্বাধীনতায় ভারতের জয় তো হবে না। জয় হবে শুধু পাশ্চাত্য নীতি ও পাশ্চাত্য সভ্যতার। সে পরাজয়ের নামান্তর, তার চেয়ে মৃত্যু ভালো। তাহার বেদনা আন্তরিক। সেই ব্যথার পরিমাণ অনুভব করিয়া হরেন্দ্র মৌন হইয়া রহিল। কিন্তু জবাব দিল এবার কমল। মুখে সুপরিচিত, পরিহাসের চিহ্ন মাত্র নাই। কণ্ঠস্বর সংযত, শান্ত ও মৃদু। বলিল, সতীশবাবু, নিজের জীবনে যেমন নিজেকে বিসর্জন দিয়েছেন, সংস্কারের দিক দিয়েও যদি তাকে এমনি করে পরিত্যাগ করতে পারতেন, এ কথা উপলব্ধি করা আজ কঠিন হতো না যে ভাবের জন্য, বিশেষত্বের জন্য মানুষ নয়, মানুষের জন্যই তার সমাদর, মানুষের জন্যই তার দাম। মানুষ যদি তলিয়ে যায়, কি হবে তার তত্ত্বের মহিমা প্রতিষ্ঠায়? নাইবা হলো ভারতের মতের জয়, মানুষের জয় তো হবে। তখন মুক্তি পেয়ে এতগুলি নরনারী ধন্য হয়ে যাবে। চেয়ে দেখুন তো নবীন তুর্কির দিকে। যতদিন সে তার প্রাচীন রীতিনীতি, আচার অনুষ্ঠান, পুরুষ পরম্পরাগত পুরনো পথটাকে সত্য জেনে আঁকড়ে ধরেছিল, ততদিন তার হয়েছে বারংবার পরাজয়। আজ বিপ্লবের মধ্যে দিয়ে সে সত্যকে পেয়েছে। তার সমস্ত আবর্জনা ভেসে গেছে। আজ তাকে উপহাস করে সাধ্যকার। অথচ সেই প্রাচীন মত ও পথই একদিন দিয়েছিল তারে বিজয়, দিয়েছিল ঐশ্বর্য, কল্যাণ, দিয়েছিল মনুষ্যত্ব। ভেবেছিল সেই বুঝি চিরন্তন সত্য। ভেবেছিল তাকেই প্রাণপণে আঁকড়ে ধরে বিগত গৌরব আবার ফিরিয়ে আনতে পারবে। মনেও করেনি তারও বিবর্তন আছে। আজ সেই মোহ মরে গেল, কিন্তু ওদের মানুষগুলো উঠল বেঁচে। এমন দৃষ্টান্ত আরও আছে, আরও হবে। সতীশবাবু, আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার এক বস্তু নয়। সতীশ বলিল, জানি, কিন্তু পশ্চিমের লোকেরাই যে মানুষের প্রশ্নের শেষ জবাব দিয়েছে, এও তো না হতে পারে। তাদের সভ্যতাও একদিন ধ্বংস হয়ে যাবে, এও তো সম্ভব। কমল মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ সম্ভব, আমার বিশ্বাস হবেও। তবে? কমল বলিল, তাতে ধিক্কার দেবার কিছু নেই। সতীশবাবু, মন্দ তো ভালোর শত্রু নয়। ভালোর শত্রু তার চেয়ে যে আরও ভালো, সে। এইখানেই ভারতের ভয়। এবং সেই আরও ভালো যেদিন উপস্থিত হয়ে প্রশ্নের জবাব চাইবে, সেদিন তারই হাতে রাজদণ্ড তুলে দিয়ে ওকে সরে যেতে হবে। একদিন শক, হুন, তাতারের দল ভারতবর্ষ গায়ের জোরে জয় করেছিল, কিন্তু এর সভ্যতাকে বাঁধতে পারেনি। তারা আপনিই বাঁধা পড়েছিল। এর কারণ কি জানেন? আসল কারণ তারা নিজেরাই ছিল ছোট।
কিন্তু মোগল পাঠানের পরীক্ষা বাকি রয়ে গেল ফরাসি ইংরেজ এসে পড়ল বলে। সে মেয়াদ আজও বাজেয়াপ্ত হয়নি। ভারতের কাছে এর জবাব একদিন তাদের দিতেই হবে। সে প্রশ্ন থাক, কিন্তু পশ্চিমের জ্ঞান বিজ্ঞান সভ্যতার কাছে ভারতবর্ষ আজ যদি ধরা দেয়, দম্ভে আঘাত লাগবে, কিন্তু তার কল্যাণে ঘা পড়বে না, আমি নিশ্চয় বলতে পারি। সতীশ সবেগে মাথা নাড়িয়া কহিল, না 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 না, যাদের আস্থা নেই, শ্রদ্ধা নেই, বিশ্বাসের ভিত্তি যাদের বালির ওপর, তাদের কাছে এমনি করে বলতে থাকলেই হবে সর্বনাশ। এই বলিয়া হরেন্দর প্রতি কটাক্ষে চাহিয়া কহিল, ঠিক এইভাবেই একদিন বাংলায়, সে বেশি দিন নয়, বিদেশের বিজ্ঞান, বিদেশের দর্শন, বিদেশের সভ্যতাকে মস্ত মনে করে সত্যভ্রষ্ট, আদর্শভ্রষ্ট, জন কয়েক অসম্পূর্ণ শিক্ষার বিজাতীয় স্পর্ধায় স্বদেশের যা কিছু আপনা তাকে তুচ্ছ করে দিয়ে দেশের মনকে বিক্ষিপ্ত কদাচারী করে তুলেছিল। কিন্তু এত বড় অকল্যাণ বিধাতা সইল না। প্রতিক্রিয়ায় বিবেক ফিরে এলো, ভুল ধরা পড়ল। সেই বিষম দুর্দিনে মনস্বী যাঁরা স্বজাতির কেন্দ্রবিমুখ উদ্ভ্রান্ত চিত্তকে স্বগৃহের পানে আবার ফিরিয়ে নিয়ে এলেন, তারা শুধু দেশের নয়, সমস্ত ভারতের নমস্য। এই বলিয়া সে 2 হাত জোর করিয়া মাথায় ঠেকাইল। কথাটা যে সত্য তাহা সবাই জানে। সুতরাং হরেন্দ্র অজিত উভয় তাহাকে অনুসরণ করিয়া নমস্যদের উদ্দেশ্যে যখন নমস্কার জানাইল, তাহাতে বিস্ময়ের কিছুই ছিল না। অজিত মৃদুকণ্ঠে বলিল, নইলে খুব বেশি লোকে হয়তো সে সময় খ্রিস্টান হয়ে যেত, শুধু তাঁদের জন্যই সেটা হতে পারেনি। কথাটা বলিয়াই সে কমলের মুখের পানে চাহিয়া দেখিল, চোখে তাহার অনুমোদন নাই, আছে শুধু তিরস্কার, অথচ চুপ করিয়াই আছে। হয়তো জবাব দিবার ইচ্ছাও ছিল না। অজিতকে সে চিনিত, কিন্তু হরেন্দ্রও যখন ইহারই অস্ফুট প্রতিধ্বনি করিল, তখন তাহার অনতিকাল পূর্বের কথাগুলির সহিত এই সসংকোচ জরিমা এমনি বিষদৃশ্য শুনাইল যে সে নীরবে থাকিতে পারিল না। কহিল, হরেনবাবু, এক ধরনের লোক আছে, তারা ভূত মানে না, কিন্তু ভূতের ভয় করে। একেই বলে ভাবের ঘরে চুরি। এমন অন্যায় আর কিছু হতেই পারে না। এ দেশে আশ্রমের জন্য টাকার অভাব হবে না, ছেলের দুর্ভিক্ষও ঘটবে না, অতএব সতীশবাবুর চলে যাবে, কিন্তু ওকে পরিত্যাগ করার মিথ্যাচার আপনাকে চিরদিন দুঃখ দেবে। একটু থামিয়া কহিল, আমার বাবা ছিলেন খ্রিস্টান, কিন্তু আমি যে কি সে খোঁজ তিনিও করেননি, আমিও করিনি। তার প্রয়োজন ছিল না, আমার মনে ছিল না। কামনা করি ধর্মকে যেন আমরণ এমনি ভুলে থাকতে পারি, কিন্তু উচ্ছৃঙ্খল অনাচারী বলে এইমাত্র যাদের গঞ্জনা দিলেন এবং নমস্য বলে যাদের নমস্কার করলেন, সর্বনাশের পাল্লায় কার দান ভারী, এ প্রশ্নের জবাব একদিন লোকে চাইতে ভুলবে না। সতীশের গায়ে কে যেন চাবুকের ঘা মারিল। তীব্র বেদনায় অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনি জানেন এদের নাম? কখনো শুনেছেন কারো কাছে? কমল ঘাড় নাড়িয়া বলিল, না। তাহলে সেইটা আগে জেনে নিন। কমল হাসিয়া কহিল, আচ্ছা, কিন্তু নামের মোহ আমার নেই। নাম জানাটাকেই জানার শেষ বলে আমি ভাবতে পারি নে। প্রত্যুত্তরে সতীশ 2 চক্ষে শুধু অবজ্ঞা ও ঘৃণা বর্ষণ করিয়া তড়িৎপদে ঘর হইতে বাহির হইয়া গেল। সে যে রাগ করিয়া গেছে তাহা নিঃসন্দেহ। এই অপ্রীতিকর ব্যাপারটাকে কথঞ্চিত লঘু করিবার মানসে হরেন্দ্র হাসির ভান করিয়া খানিক পরে বলিল, কমলের আকৃতিটা প্রাচ্যের, কিন্তু প্রকৃতিটা প্রতীচ্যের। একটা পরে চোখে, কিন্তু অপরটা থাকে সম্পূর্ণ আড়ালে। এইখানেই হয় মানুষের ভুল। ওর পরিবেশন করা খাবার গেলা যায়, কিন্তু হজম করতে গোল বাঁধে। পেটের 32 নাড়িতে যেন মোচড় ধরে। আমাদের প্রাচীন কোনো কিছুর প্রতি ওর না আছে বিশ্বাস, না আছে দরদ। অকেজো বলে বাতিল করে দিতে ওর ব্যথা নেই, কিন্তু সূক্ষ্ম নিত্যি হাতে পেলেই যে সূক্ষ্ম ওজন করা যায় না, এই কথাটাও বুঝতেই পারে না। কমল কহিল, পারি, শুধু দাম নেবার বেলাতেই একটার বদলে অন্যটা নিতে পারিনি। আমার আপত্তি ওইখানে। হরেন্দ্র বলিল, আশ্রমটা তুলে দেবও আমি স্থির করেছি। ও শিক্ষায় মানুষ হয়ে ছেলেরা দেশের মুক্তি, পরম কল্যাণকে ফিরিয়ে আনতে পারবে আমার সন্দেহ জন্মেছে। কিন্তু দিনহীন ঘরের যেসব ছেলেকে সতীশ ঘরছাড়া করে এনেছে,
তাদের দিয়ে যে কি করব আমি তাই ভেবে পাইনি। সতীশের হাতে তুলে দিতেও তো তাদের পারবো না। কমল কহিল, পেরেও কাজ নেই, কিন্তু এদের নিয়ে অসাধারণ অলৌকিক কিছু একটা করে তুলতেও চাইবেন না। দিন দুঃখীর ঘরের ছেলে সকল দেশেই আছে, তারা যেমন করে তাদের বড় করে তোলে তেমনি করেই এদের মানুষ করে তুলুন। হরেন্দ্র বলিল, ওইখানে এখনো নিঃসংশয় হতে পারিনি কমল। মাস্টার পণ্ডিত লাগিয়ে তাদের লেখাপড়া শেখাতে হয়তো পারবো, কিন্তু যে সংযম ও ত্যাগের শিক্ষা তাদের আরম্ভ হয়েছিল তার থেকে বিচ্ছিন্ন করে ওদের মানুষ করা যাবে কিনা সেই আমার ভয়। কমল বলিল, হরেনবাবু, সকল জিনিসকেই অমন একান্ত করে আপনারা ভাবেন বলেই কোনো প্রশ্নের আর সোজা জবাবটা পান না। সন্দেহ আসে, হয় ওরা দেবতা গড়ে উঠবে, না হয় একেবারে উচ্ছৃঙ্খল পশু হয়ে দাঁড়াবে। জগতের সহজ সরল স্বাভাবিক শ্রী আর চোখের সামনে থাকে না। পরায়ত্ত মন গড়া অন্যায়বোধের দ্বারা সমস্ত মনকে শঙ্কায় ত্রস্ত মলিন করে রাখেন। সেদিন আশ্রমে যা দেখে এসেছি সে কি সংযম ও ত্যাগের শিক্ষা? ওরা পেয়েছে কি? পেয়েছে অপরের দেওয়া দুঃখের বোঝা, পেয়েছে অনধিকার, পেয়েছে প্রবঞ্চিতের ক্ষুধা। চীনাদের দেশে জন্ম থেকে মেয়েদের পা ছোট করা হয়, পুরুষেরাও তাকে বলে সুন্দর, সে আমার সয়। কিন্তু মেয়েদের সেই নিজেদের পঙ্গু বিকৃত পায়ের সৌন্দর্যে যখন নিজেরাই মোহিত হয় তখন আশা করার কিছু থাকে না। আপনাদের নিজেদের কৃতিত্বে মগ্ন হয়ে রইলেন। আমি জিজ্ঞাসা করলাম, বাবারা কেমন আছো বলো তো? ছেলেরা এক বাক্যে বললে, খুব সুখে আছি। একবার ভাবলেও না, ভাবাটাও তাদের শেষ হয়ে গেছে। এমনি শাসন। নীলিমা দিদি আমার পানে চেয়ে বোধ করি উত্তর চাইলেন, কিন্তু বুক চাপড়ে কাঁদা ভিন্ন আমি আর একথার জবাব খুঁজে পেলাম না। মনে মনে ভাবলাম, ভবিষ্যতে এরাই আনবে দেশের স্বাধীনতা ফিরিয়ে। হরেন্দ্র কহিল, ছেলেদের কথা যাক, কিন্তু রাজেন, সতীশ এরা তো যুবক, এরাও তো সর্বত্যাগী। কমল বলিল, রাজেনকে আপনারা চেনেন না, সুতরাং সেও যাক, কিন্তু বৈরাগ্য যৌবনকেই তো বেশি পেয়ে বসে। ও যেখানে শক্তি সেখানে বিরুদ্ধ শক্তি ছাড়া তাকে বশ করবে কে? হরেন্দ্র বলিল, রাগ করো না কমল, কিন্তু তোমার রক্তে তো বৈরাগ্য নেই। তোমার বাবা ইউরোপিয়ান, তার হাতেই তোমার শিশু জীবন গড়ে উঠেছে। মা এদেশের, কিন্তু তার কথা না তোলাই ভালো। দেহের রূপ ছাড়া বোধহয় সেদিক থেকে কিছুই পাওনি, তাই পশ্চিমের শিক্ষায় ভোগটাকেই জীবনের সবচেয়ে বড় বলে জেনেছ। কমল কহিল, রাগ করিনি হরেনবাবু, কিন্তু এমন কথা আপনি বলবেন না। কেবলমাত্র ভোগটাকেই জীবনে বড় করে নিয়ে কোনো জাত কখনো বড় হয়ে উঠতে পারে না। মুসলমানেরা যখন এই বলে ভুল করলে তখন তাদের ত্যাগও গেল, ভোগও ছুটল। এই ভুল করলে ওরাও মরবে। পশ্চিম তো আর জগৎ ছাড়া নয়, সে বিধান উপেক্ষা করে কারো বাঁচবার জো নেই। এই বলিয়া সে এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল, তখন কিন্তু মুচকি হেসে আপনারাও বলবার দিন পাবেন। কেমন বলেছিলাম তো, দিন কয়েকের নাচন কোদন ওদের যে ফুরবে সে আমরা জানতাম, কিন্তু চেয়ে দেখো আমরা আগাগোড়া টিকে আছি। বলিতে বলিতে সুবিমল হাস্যে তাহার সমস্ত মুখ বিকশিত হইয়া উঠিল। হরেন্দ্র কহিল, সেদিনই যেন আসে। কমল কহিল, অমন কথা বলতে নেই হরেনবাবু, অত বড় জাত যদি মাথা নিচু করে পড়ে তার ধুলোয় জগতের অনেক আলোই ম্লান হয়ে যাবে, মানুষের সেটা দুর্দিন। হরেন্দ্র উঠিয়া দাঁড়াইল, বলিল, তার এখনো দেরি আছে, কিন্তু নিজের দুর্দিনের আভাস পাচ্ছি। অনেক আলোই নিব নিব হয়ে আসছে। পিতার কাছে নেবানোর কৌশলটাই জেনেছিলে কমল, জ্বালাবার বিদ্যে শেখনি। আচ্ছা চললাম। অজিতবাবুর কি বিলম্ব আছে? অজিত উঠি উঠি করিল, কিন্তু উঠিল না। কমল বলিল, হরেনবাবু, আলো পথের ওপর না পড়ে চোখের ওপর পড়লে খানায় পড়তে হয়। সে আলো যে নেভায় তাকে বন্ধু বলে জানবেন। হরেন্দ্র নিঃশ্বাস ফেলিল, কহিল, অনেক সময় মনে হয় তোমার সঙ্গে পরিচয় কুক্ষণে হয়েছিল। সে প্রত্যয়ের জোর আমার আর নেই, তবু বলতে পারি, যত বিদ্যে বুদ্ধি জ্ঞান ও পুরুষকারের জৌলুস ওরা দেখাক, ভারতের কাজে সে সমস্তই অকিঞ্চিতকর।
কমল বলিল, এ যেন ক্লাসে প্রমোশন না পাওয়া ছেলের এমএ পাশ করাকে ধিক্কার দেওয়া। হরেনবাবু, আত্মমর্যাদা বোধ বলে যেমন একটা কথা আছে, বড়াই করা বলেও তেমনি একটা কথা আছে। হরেন্দ্র ক্রুদ্ধ হইল, কহিল, কথা অনেক আছে, কিন্তু এই ভারতই একদিন সকল দিক দিয়ে এই জগতের গুরু ছিল, তখন অনেকের পূর্বপুরুষ হয়তো গাছের ডালে ডালে বেড়াতো। আবার এই ভারতবর্ষই আর একদিন জগতে সেই শিক্ষকের আসনই অধিকার করবে, করবেই করবে। কমল রাগ করিল না, হাসিল, বলিল, আজ তারা ডাল ছেড়ে মাটিতে নেবেছে, কিন্তু কোন মহা অতীতে একজনের পূর্বপুরুষ পৃথিবীর গুরু ছিল এবং কোন মহা ভবিষ্যতে আবার তার বংশধর পৈতৃক পেশা ফিরে পাবে, এ আলোচনায় সুখ পেতে হলে অজিতবাবুকে ধরুন, আমার অনেক কাজ। হরেন্দ্র বলিল, আচ্ছা নমস্কার, আজ আসি, বলিয়া বিষণ্ণ গম্ভীর মুখে নিষ্ক্রান্ত হইয়া গেল। 8-10 দিন পরে কমল আশুবাবুর বাটিতে দেখা করিতে আসিল। যাহাদের লইয়া এই আখ্যায়িকা, তাহাদের জীবনে এই কয়দিনে একটা বিপর্যয় ঘটিয়া গেছে, অথচ আকস্মিকও নয়, অপ্রত্যাশিতও নয়। কিছুকাল হইতে এলোমেলো বাতাসে ভাসিয়া টুকরা মেঘের রাশি আকাশে নিরন্তর জমা হইতেছিল। ইহার পরিণতি সম্বন্ধে বিশেষ সংশয় ছিল না, ঘটিলও তাই। ফটকের দারোয়ান অনুপস্থিত, বাটির নিচের বারান্দায় সাধারণত কেহ বসিত না, তথাপি খান কয়েক চৌকি, সেজ ও দেওয়ালের গায়ে কয়েকটা বড়লোকের ছবি টাঙানো ছিল, আজ সেগুলো অন্তর্হিত। শুধু ছাদ হইতে লম্বমান কালি মাখানো লণ্ঠনটা এখনো ঝুলিতেছে। স্থানে স্থানে আবর্জনা জমিয়াছে, সেগুলা পরিষ্কার করিবার আর বোধহয় আবশ্যক ছিল না। কেমন একটা শ্রীহীন ভাব, গৃহস্বামী যে পলায়নমুখ তাহা চাহিলেই বোঝা যায়। কমল উপরে উঠিয়া আশুবাবুর বসিবার ঘরে গিয়া প্রবেশ করিল। বেলা অপরাহ্নের কাছাকাছি। তিনি আগেকার মতোই চেয়ারে পা ছড়াইয়া শুইয়াছিলেন। ঘরে আর কেহ ছিল না। পর্দা সরানোর শব্দে তিনি চোখ মেলিয়া উঠিয়া বসিলেন। কমলকে বোধহয় তিনি আশা করেন নাই। একটু বেশি মাত্রায় খুশি হইয়া অভ্যর্থনা করিলেন, কমল যে, এসো মা, এসো। তাহার মুখের পানে চাহিয়া কমলের বুকে ঘা লাগিল। এ কি, আপনাকে যে বুড়োর মতো দেখাচ্ছে কাকাবাবু। আশুবাবু হাসিলেন, বুড়ো? সে তো ভগবানের আশীর্বাদ কমল। ভেতরে ভেতরে বয়স যখন বাড়ে, বাইরে তখন বুড়ো না দেখানোর মতো দুর্ভোগ আর নেই। ছেলেবেলায় টাক পড়ার মতোই করুন। কিন্তু শরীরটাও তো ভালো দেখাচ্ছে না। না। কিন্তু আর বিস্তারিত প্রশ্নের অবকাশ দিলেন না। জিজ্ঞাসা করিলেন, তুমি কেমন আছো কমল? ভালো আছি, আমার তো কখনো অসুখ করে না কাকাবাবু। তা জানি, না দেহের না মনের। তার কারণ তোমার লোভ নেই, কিছুই চাও না বলে ভগবান 2 হাতে ঢেলে দেন। আমাকে দিতে কি দেখলেন বলুন তো? আশুবাবু কহিলেন, এ তো ডেপুটির আদালত নয় মা, যে ধমক দিয়ে মামলা জিতে নেবে। তা সে যাই হোক, তবু মানি যে দুনিয়ার বিচারে নিজেও বড় কম পাইনি। তাই তো আজই সকালে থলি ঝেড়ে ফর্দ মিলিয়ে দেখলাম শূন্যের অঙ্কগুলোই এতদিন তহবিল ফাঁপিয়ে রেখেছে। অন্তঃসারহীন থলিটার মোটা চেহারা মানুষের চোখকে কেবল নিছক ঠকিয়েছে। ভিতরে কোনো বস্তু নেই। লোকে শুধু ভুল করেই ভাবে মা, গণিত শাস্ত্রের নির্দেশে শূন্যর দাম আছে। আমি তো দেখি কিচ্ছু নেই। একের ডান দিকে ওরা সার বেঁধে দাঁড়ালে একই 1 কোটি হয়। শূন্যর সংখ্যাগুলো ভিড় করার জোরে 0 কোটি হয়ে ওঠে না। পদার্থ যেখানে নেই, ওগুলো সেখানে শুধু মায়া। আমার পাওয়াটাও ঠিক তাই। কমল তর্ক করিল না, তাহার কাছে গিয়া চৌকি টানিয়া বসিল। তিনি ডান হাতটি কমলের হাতের উপর রাখিয়া বলিলেন, মা, এবার সত্যিই তো যাবার সময় হলো। কাল পরশু যে চললাম, বুড়ো হয়েছি, আবার যে কখনো দেখা হবে ভাবতে ভরসা পাইনি, কিন্তু এটুকু ভরসা পাই যে আমাকে তুমি ভুলবে না। কমল কহিল, না, ভুলব না, দেখাও আবার হবে। আপনার থলিটা শূন্য ঠেকছে বলে আমার থলিটা শূন্য দিয়ে ভরিয়ে রাখিনি কাকাবাবু। তারা সত্যি সত্যি পদার্থ, মায়া নয়। আশুবাবু এ কথার জবাব দিলেন না, কিন্তু মনে মনে বুঝিলেন এই মেয়েটি 1 বিন্দুও মিথ্যা বলে নাই।
কমল কহিল, আপনি এখনো আছেন বটে, কিন্তু আপনার মনটা যে এদেশ থেকে বিদেয় নিয়েছে তা বাড়িতে ঢুকেই টের পেয়েছি। এখানে আর আপনাকে ধরে রাখা যাবে না। কোথায় যাবে? কলকাতায়? আশুবাবু ধীরে ধীরে মাথা নাড়িলেন, বলিলেন, না, ওখানে নয়। এবার একটুখানি দূরে যাব কল্পনা করেছি। পুরনো বন্ধুদের কথা দিয়েছিলাম, যদি বেঁচে থাকি আর একবার দেখা করে যাব। এখানে তোমারও তো কোনো কাজ নেই কমল, যাবে মা আমার সঙ্গে বিলেতে? আর যদি ফিরতে না পারি, তোমার মুখ থেকে কেউ কেউ খবরটা পেতেও পারবে। এই অনুদ্দিষ্ট সর্বনামের উদ্দিষ্ট যে কে, কমলের বুঝিতে বিলম্ব হইল না, কিন্তু এই অস্পষ্টতাকে সুস্পষ্ট করিয়া বেদনা দেওয়াও নিষ্প্রয়োজন। আশুবাবু বলিলেন, ভয় নেই মা, বুড়োকে সেবা করতে হবে না। এই অকর্মণ্য দেহটার দাম তো ভারী, এটাকে বয়ে বেড়াবার অজুহাতে আমি মানুষের কাছে ঋণ আর বাড়াবো না। কিন্তু কে জানতো কমল, এই মাংসপিণ্ডটাকে অবলম্বন করেও প্রশ্ন জটিল হয়ে উঠতে পারে। মনে হয় যেন লজ্জায় মাটির সঙ্গে মিশে যাই। এত বড় বিস্ময়ের ব্যাপারও যে জগতে ঘটে, এ কে কবে ভাবতে পেরেছে? কমল সন্দেহে চমকিয়া উঠিল, জিজ্ঞাসা করিল, নীলিমা দিদিকে দেখছি নে কেন কাকাবাবু? তিনি কোথায়? আশুবাবু বলিলেন, বোধহয় তাঁর ঘরেই আছেন। কাল সকাল থেকেই আর দেখতে পাইনি। শুনলাম হরেন্দ্র এসে তার বাসায় নিয়ে যাবে। তাঁর আশ্রমে? আশ্রম আর নেই, সতীশ চলে গেছে, কয়েকটি ছেলেকেও সঙ্গে নিয়ে গেছে। শুধু 4-5 জন ছেলেকে হরেন্দ্র ছেড়ে দেয়নি, তারাই আছে। এদের মা বাপ আত্মীয় স্বজন কেউ কোথাও নেই। এদের সে নিজের আইডিয়া দিয়ে নতুন করে গড়ে তুলবে, এই তার কল্পনা। তুমি শোনোনি বুঝি? আর কার কাছেই বা শুনবে? একটুখানি থামিয়া কহিতে লাগিলেন, পরশু সন্ধ্যাবেলায় ভদ্রলোকেরা চলে গেলে অসমাপ্ত চিঠিখানি শেষ করে নীলিমাকে পড়ে শোনালাম। কদিন থেকে সে সদাই যেন অন্যমনস্ক, বড় একটা দেখাও পাইনি। চিঠিটা ছিল আমার কলকাতার কর্মচারীদের ওপর। আমার বিলেত যাবার সকল আয়োজন শীঘ্র সম্পূর্ণ করে ফেলবার তাগিদ। একটা নতুন উইলের খসড়া পাঠিয়েছিলাম। হয়তো এই আমার শেষ উইল। অ্যাটর্নিকে দেখিয়ে নাম সইয়ের জন্য এটাও ফিরে পাঠাতে বলেছিলাম। অন্যান্য আদেশও ছিল। নীলিমা কি একটা সেলাই করছিল। ভালো মন্দ কোনো সাড়া পাইনে দেখে মুখ তুলে চেয়ে দেখি তার হাতের সেলাইটা মাটিতে পড়ে গেছে। মাথাটা চৌকির বাজুতে লুটিয়ে পড়েছে। চোখ বোজা, মুখখানা একেবারে ছাইয়ের মতো সাদা। কি যে হলো হঠাৎ ভেবে পেলাম না। তাড়াতাড়ি উঠে মেঝেতে শোয়ালাম। গ্লাসে জল ছিল, চোখে মুখে ঝাপটা দিলাম। পাখার অভাবে খবরের কাগজটা দিয়ে বাতাসও করতে লাগলাম। চাকরটাকে ডাকতে গেলাম, গলা দিয়ে আওয়াজ বেরুল না। বোধ করি মিনিট 2-3 বেশি নয়, সে চোখ চেয়ে শশব্যস্তে উঠে বসল। একবার সমস্ত দেহটা তার কেঁপে উঠল। তারপরে উপুর হয়ে আমার কোলের ওপর মুখ চেপে হুহু করে কেঁদে উঠল। সে কি কান্না! মনে হলো বুঝি তার বুক ফেটে যায় বা। অনেকক্ষণ পরে তুলে বসালাম। কতদিনের কত কথা, কত ঘটনাই মনে পড়ল। আমার বুঝতে কিছুই বাকি রইল না। কমল নিঃশব্দে তাহার মুখের পানে চাহিল। আশুবাবু এক মুহূর্ত নিজেকে সংবরণ করিয়া বলিলেন, খুব সম্ভব মিনিট 2-3। এই অবস্থায় তারে কি যে বলবো আমি ভেবে পাওয়ার আগেই নীলিমা তীরের মতো উঠে দাঁড়ালো। একবার চাইলেও না, ঘর থেকে বার হয়ে গেল। না বললে সে একটা কথা, না বললাম আমি। তারপরে আর দেখা হয়নি। কমল জিজ্ঞাসা করিল, এ কি আপনি আগে বুঝতে পারেননি? আশুবাবু বলিলেন, না, স্বপ্নেও ভাবিনি। আর কেউ হলে সন্দেহ হতো এ শুধু ছলনা, শুধু স্বার্থ। কিন্তু এর সম্বন্ধে এমন কথা ভাবাও অপরাধ। এ কি আশ্চর্য মেয়েদের মন! এই রোগাতুর জীর্ণ দেহ, এই অক্ষম অবসন্ন চিত্ত, এই জীবনের অপরাহ্ন বেলায় জীবনের দাম যার কানাকড়িও নেই, তারও প্রতি যে সুন্দরী যুবতীর মন আকৃষ্ট হতে পারে, এত বড় বিস্ময় জগতে কি আছে? অথচ এ সত্য, এর এতটুকুও মিথ্যে নয়। এই বলিয়াই সদাচারী প্রৌঢ় মানুষটি ক্ষোভে, বেদনায় ও অকপট লজ্জায় নিঃশ্বাস ফেলিয়া নীরব হইলেন। কিছুক্ষণ এইভাবে থাকিয়া পুনশ্চ কহিলেন, কিন্তু আমি নিশ্চয় জানি এই বুদ্ধিমতী নারী আমার কাছে কিছুই প্রত্যাশা করে না।
ও শুধু চায় আমাকে যত্ন করতে, শুধু চায় সেবার অভাবে জীবনের নিঃসঙ্গ বাকি দিন কটা যেন না আমার দুঃখে শেষ হয়, শুধু দয়া আর অকৃত্রিম করুণা। কমল চুপ করিয়া আছে দেখিয়া তিনি বলিতে লাগিলেন, বেলা বিবাহ বিচ্ছেদের যখন মামলা আনে আমি সম্মতি দিয়েছিলাম। কথায় কথায় সেদিন এই প্রসঙ্গ উঠে পড়ায় নীলিমা অত্যন্ত রাগ করেছিল। তারপর থেকে বেলাকেও যেন কিছুতেই সহ্য করতে পারছিল না। নিজের স্বামীকে এমনি করে সর্বসাধারণের কাছে লজ্জিত অপদস্থ করে এই প্রতিহিংসার ব্যাপারটা নীলিমা কিছুতেই অন্তরে মেনে নিতে পারলে না। ও বলে, তাকে ত্যাগ করাটাই তো বড় নয়, তাকে ফিরে পাবার সাধনাই স্ত্রীর পরম সার্থকতা। অপমানের শোধ নেওয়াতেই স্ত্রীর সত্যকার মর্যাদা নষ্ট হয়, নইলে ও তো কোষ্ঠী পাথর, ওতে যাচাই করেই ভালোবাসার মূল্য ধার্য হয়। আর এ কেমনতর আত্মসম্মান জ্ঞান, যাকে অসম্মানে দূর করেছি তারই কাছে হাত পেতে নেওয়া নিজের খাওয়া পড়ার দাম। কেন গলায় দেবার দড়ি জুটল না? শুনে আমি ভাবতাম নীলিমার এ অন্যায়, এ বাড়াবাড়ি। কিন্তু আজ ভাবি, ভালোবাসায় পারে না কি? রূপ, যৌবন, সম্মান, সম্পদ কিছুই নয় মা, ক্ষমাটাই ওর সত্যিকার প্রাণ। ও যেখানে নেই সেখানে ও শুধু বিড়ম্বনা, সেখানেই ওঠে রূপ যৌবনের বিচার বিতর্ক, সেখানেই আসে আত্মমর্যাদাবোধের টাগ অফ ওয়ার। কমল তাহার মুখের পানে চাহিয়া চুপ করিয়া রহিল। আশুবাবু বলিলেন, কমল, তুমিই ওর আদর্শ, কিন্তু চাঁদের আলো যেন সূর্যকিরণকে ছাপিয়ে গেল। তোমার কাছে ও যা পেয়েছে অন্তরের রসে ভিজিয়ে স্নিগ্ধ মাধুর্যে কত দিকেই না ছড়িয়ে দিলে। এই দুটো দিনই আমি 200 বছরের ভাবনা ভেবেছি কমল। স্ত্রীর ভালোবাসা আমি পেয়েছিলাম, তার স্বাদ চিনি, স্বরূপ জানি, কিন্তু নারীর ভালোবাসার সে কেবল একটিমাত্র দিক। এই নতুন তত্ত্বটি আমাকে যেন হঠাৎ আচ্ছন্ন করেছে। এর কত বাধা, কত ব্যথা, আপনাকে বিসর্জন দেবার কতই না অজানা আয়োজন। হাত পেতে নিতে পারলাম না বটে, কিন্তু কি বলে যে একে আজ নমস্কার জানাবো আমি ভেবেই পাইনে মা। কমল বুঝিল পত্নী প্রেমের সুদীর্ঘ ছায়া এতদিন যে সকল দিক আঁধার করিয়াছিল তাহাই আজ ধীরে ধীরে স্বচ্ছ হইয়া আসিতেছে। আশুবাবু বলিলেন, ভালো কথা, মণিকে আমি ক্ষমা করেছি। বাপের অভিমানকে আর তাকে চোখ রাঙাতে দেব না। জানি সে দুঃখ পাবেই, জগতের বিধিবদ্ধ শাসন তাকে অব্যাহতি দেবে না। অনুমতি তো দিতে পারবো না, কিন্তু যাবার সময় এই আশীর্বাদটুকু রেখে যাব, দুঃখের মধ্যে দিয়ে সে আপনাকে একদিন যেন আবার খুঁজে পায়। তার ভুল ভ্রান্তি ভালোবাসা ভগবান তাদের যেন সুবিচার করেন। বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর ভারী হইয়া আসিল। এমনিভাবে অনেকক্ষণ নিঃশব্দে কাটিল। তাহার মোটা হাতটির ওপর কমল ধীরে ধীরে হাত বুলাইয়া দিতেছিল। অনেক পরে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, কাকাবাবু, নীলিমা দিদির সম্বন্ধে কি স্থির করলেন? আশুবাবু অকস্মাৎ সোজা হইয়া উঠিয়া বসিলেন। কিসে যেন তাহাকে ঠেলিয়া তুলিয়া দিল। বলিলেন, দেখো মা, তোমাকে আগেও বোঝাতে পারিনি, এখনো পারবো না, হয়তো আজ আর সামর্থ্যও নেই। কিন্তু কখনো এ সংশয় আসেনি যে একনিষ্ঠ প্রেমের আদর্শ মানুষের সত্য আদর্শ নয়। নীলিমার ভালোবাসাকে সন্দেহ করিনি, কিন্তু সেও যেমন সত্যি, তাকে প্রত্যাখ্যান করাও আমার তেমনি সত্যি। কোনো মতেই একে নিষ্ফল আত্মবঞ্চনা বলতে পারবো না। এ তর্কে মিলবে না, কিন্তু এই নিষ্ফলতার মধ্যে দিয়েই মানুষ এগিয়ে যাবে। কোথায় যাবে জানি নে, কিন্তু যাবেই। সে আমার কল্পনার অতীত, কিন্তু এত বড় ব্যথার দান মানুষে একদিন পাবেই পাবে, নইলে জগৎ মিথ্যে, সৃষ্টি মিথ্যে। তিনি বলিতে লাগিলেন, এই যে নীলিমা, কোনো মানুষেরই যে অমূল্য সম্পদ, কোথাও তার আজ দাঁড়াবার স্থান নেই। তার ব্যর্থতা আবার বাকি দিনগুলোকে শুলের মতো বিঁধবে। ভাবি, সে আর যদি কাউকে ভালোবাসত, এ তার কি ভুল? কমল কহিল, ভুল সংশোধনের দিন তো তার শেষ হয়ে যায়নি কাকাবাবু। কি রকম? সে কি আবার কাউকে ভালোবাসতে পারে তুমি মনে করো? অন্তত অসম্ভব তো নয়। আপনার জীবনে যে এমন ঘটতে পারে তাই কি কখনো সম্ভব মনে করেছিলেন? কিন্তু নীলিমা, তার মতো মেয়ে। কমল কহিল, তা জানি নে, কিন্তু যাকে পেলে না, পাওয়া যাবে না,
তাকেই স্মরণ করে সারা জীবন ব্যর্থ নিরাশায় কাটুক, এই কি তার জন্য আপনি প্রার্থনা করেন? আশুবাবুর মুখের দীপ্তি অনেকখানি মলিন হইয়া গেল। বলিলেন, না, সে প্রার্থনা করিনি। ক্ষণকাল স্তব্ধ থাকিয়া কহিলেন, কিন্তু আমার কথাও তুমি বুঝবে না কমল। আমি যা পারি তুমি তা পারো না। সত্যের মূলগত সংস্কার তোমার এবং আমার জীবনে এক নয়, একান্ত বিভিন্ন। এই জীবনটাকেই যারা মানবাত্মার চরম প্রাপ্তি বলে জেনেছে, তাদের অপেক্ষা করা চলে না। ব্যালেন্স অফ ইয়ার্নিং, তৃষ্ণার শেষ বিন্দু জল তাদের নিঃশেষে পান করে না নিলেই নয়। কিন্তু আমরা জন্মান্তর মানি। প্রতীক্ষা করার সময় আমাদের অনন্ত, উপুর হয়ে শুষে খাবার প্রয়োজনই হয় না। কমল শান্ত কণ্ঠে কহিল, এ কথা মানি কাকাবাবু, কিন্তু তাই বলে তো আপনার সংস্কারকে যুক্তি বলেও মানতে পারবো না। আকাশ কুসুমের আশায় বিধাতার দোরে হাত পেতে জন্মান্তরকাল প্রতীক্ষা করবারও আমার ধৈর্য থাকবে না। যে জীবনকে সবার মাঝখানে সহজ বুদ্ধিতে পাই, এই আমার সত্য, এই আমার মহৎ। ফুলে ফলে শোভায় সম্পদে এই জীবনটাই যেন আমার ভরে ওঠে। পরকালের বৃহত্তর লাভের আশায় ইহকালকে যেন না আমি অবহেলায় অপমান করি। কাকাবাবু, এমনি করেই আপনারা আনন্দ থেকে, সৌভাগ্য থেকে স্বেচ্ছায় বঞ্চিত। ইহকালকে তুচ্ছ করেছেন বলে ইহকালও আপনাদের সমস্ত জগতের কাছে আজ তুচ্ছ করে দিয়েছে। নীলিমা দিদির দেখা পাবো কিনা জানি নে, যদি পাই তাকে এই কথাই বলে যাব। কমল উঠিয়া দাঁড়াইল। আশুবাবু সহসা জোর করিয়া তাহার হাতটা ধরিয়া ফেলিলেন। যাচ্ছ মা? কিন্তু তুমি যাবে মনে হলেই বুকের ভিতরটা যেন হাহাকার করে ওঠে। কমল বসিয়া পড়িল, বলিল, কিন্তু আপনাকে তো আমি কোনো দিক থেকেই ভরসা দিতে পারিনি। দেহে মনে যখন আপনি অত্যন্ত পীড়িত, সান্ত্বনা দেওয়াই যখন সবচেয়ে প্রয়োজন, তখন সকল দিক দিয়েই আমি যেন কেবলই আঘাত দিতে থাকি। তবুও কারোর চেয়ে আপনাকে আমি কম ভালোবাসি নে কাকাবাবু। আশুবাবু নীরবে স্বীকার করিয়া বলিলেন, তাছাড়া নীলিমা, এই কি সহজ বিস্ময়! কিন্তু এর কারণ কি জানো কমল? কমল স্মিতমুখে কহিল, বোধহয় আপনার মধ্যে চোরাবালি নেই, তাই। চোরাবালি নিজের দেহেরও ভার বইতে পারে না, পায়ের তলা থেকে আপনাকে সরিয়ে দিয়ে আপনাকেই ডোবায়। কিন্তু নিরেট মাটি লোহা পাথরেরও বোঝা বয়, ইমারত গড়া তার ওপরেই চলে। নীলিমা দিদিকে সব মেয়েতে বুঝবে না, কিন্তু নিজেকে নিয়ে খেলা করবার যাদের দিন গেছে, মাথার ভার নাবিয়ে দিয়ে যারা এবারের মতো সহজ নিঃশ্বাস ফেলে বাঁচতে চায়, তারা ওকে বুঝবে। হুঁ বলিয়া আশুবাবু নিজেই নিঃশ্বাস ফেলিলেন। বলিলেন, শিবনাথ? কমল কহিল, যেদিন থেকে তাকে সত্যি করে বুঝেছি, সেদিন থেকে ক্ষোভ অভিমান আমার মুছে গেছে, জ্বালা নিবেছে। শিবনাথ গুণী শিল্পী, শিবনাথ কবি, চিরস্থায়ী প্রেম ওদের পথের বাধা, সৃষ্টির অন্তরায়, স্বভাবের পরম বিঘ্ন। এই কথাই তো তাজের সম্মুখে দাঁড়িয়ে সেদিন বলতে চেয়েছিলাম। মেয়েরা শুধু উপলক্ষ, নইলে ওরা ভালোবাসে কেবল নিজেকে। নিজের মনটাকে দুভাগ করে নিয়ে চলে ওদের দুদিনের লীলা। তারপরে সেটা ফুরোয় বলেই সুর গলায় ওদের এমন বিচিত্র হয়ে বাজে, নইলে বাজত না, শুকিয়ে জমাট হয়ে যেত। আমি তো জানি শিবনাথ ওকে ঠকায়নি, মনি আপনিই ভুলেছে। সূর্যাস্তবেলায় মেঘের গায়ে যে রং ফোটে কাকাবাবু, সে স্থায়ীও নয়, সে তার আপনি বর্ণও নয়। কিন্তু তাই বলে তাকে মিথ্যে বলবে কে? আশুবাবু বলিলেন, সে জানি, কিন্তু রং নিয়েও মানুষের দিন চলে না মা, উপমা দিয়েও তার ব্যথা ঘুচে না। তার কি বলো তো? কমলের মুখ ক্লান্তিতে মলিন হইয়া আসিল। কহিল, তাই তো ঘুরে ঘুরে একটা প্রশ্নই বারে বারে আসছে কাকাবাবু, শেষ আর হচ্ছে না। বরঞ্চ যাবার সময় আপনার ওই আশীর্বাদটুকুই রেখে যান। মনি যেন দুঃখের মধ্যে দিয়ে আবার নিজেকে খুঁজে পায়। যা ঝড়বার্তা ঝরে গিয়ে সেদিন যেন নিঃসংশয়ে আপনাকে চিনতে পারে। আর আপনাকেও বলি, সংসারের অনেক ঘটনার মধ্যে বিবাহটাও একটা ঘটনা, তার বেশি নয়। ওটাকেই নারীর সর্বস্ব বলে যেদিন মেনে নিয়েছেন, সেই দিনই শুরু হয়েছে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। দেশান্তরে যাবার পূর্বে নিজের মনের এই মিথ্যের শেকল থেকে নিজের মেয়েকে মুক্তি দিয়ে যান কাকাবাবু, এই আমার আপনার কাছে শেষ মিনতি। হঠাৎ দ্বারের কাছে পদশব্দ শুনিয়া উভয়ে চাহিয়া দেখিল। হরেন্দ্র প্রবেশ করিয়া কহিল,
বউ ঠাকরুনকে আমি নিয়ে যেতে এসেছি আশুবাবু। উনি প্রস্তুত হয়েছেন, আমি গাড়ি আনতে পাঠিয়েছি। আশুবাবুর মুখ পাংশু হইয়া গেল। কহিলেন, এক্ষুনি? কিন্তু বেলা তো নেই। হরেন্দ্র বলিল, 10-20 ক্রোশ দূর নয়, মিনিট 5-একেই পৌঁছে যাবেন। তাহার মুখ যেমন গম্ভীর, কথাও তেমনি নীরস। আশুবাবু আস্তে আস্তে বলিলেন, তা বটে, কিন্তু সন্ধ্যা হয়, আজ কি না গেলেই নয়? হরেন্দ্র পকেট হইতে এক টুকরা কাগজ বাহির করিয়া কহিল, আপনি বিচার করুন। উনি লিখেছেন, ঠাকুরপো, এখান থেকে আমাকে নিয়ে যাবার উপায় যদি না করতে পারো আমাকে জানিও, কিন্তু কাল বলো না যে আমাকে জানাননি কেন। নীলিমা। আশুবাবু স্তব্ধ হইয়া রহিলেন। হরেন্দ্র বলিল, নিকট আত্মীয় বলে আমি দাবি করতে পারি নে, কিন্তু ওকে তো আপনি জানেন, এ চিঠির পরে বিলম্ব করতেও আর ভরসা হয় না। তোমার বাসাতেই তো থাকবেন? হ্যাঁ, অন্তত এর চেয়ে সুব্যবস্থা যতদিন না হয়। ভাবলাম এ বাড়িতে এতদিন যদি ওর কেটে থাকে, ও বাড়িতেও দোষ হবে না। আশুবাবু চুপ করিয়া রহিলেন। এ কথা বলিলেন না যে এতকাল এ সুযুক্তি ছিল কোথায়? বেহারা ঘরে ঢুকিয়া জানাইল, মেম সাহেবের জিনিসপত্রের জন্য ম্যাজিস্ট্রেট সাহেবের কুঠি হইতে লোক আসিয়াছে। আশুবাবু বলিলেন, তার যা কিছু আছে দেখিয়ে দাওগে। কমলের চোখের প্রতি চোখ পড়িতে কহিলেন, কাল সকালে এ বাড়ি থেকে বেলা চলে গেছেন। ম্যাজিস্ট্রেটের স্ত্রী ওর বান্ধবী। একটা সুখবর তোমাকে দিতে ভুলেছি কমল, বেলার স্বামী এসেছেন নিতে। বোধহয় ওদের একটা রিকনসিলিয়েশন হলো। কমল কিছুমাত্র বিস্ময় প্রকাশ করিল না, শুধু কহিল, কিন্তু এখানে এলেন না যে? আশুবাবু বলিলেন, বোধহয় আত্মগরিমায় বাঁধল। যখন বিবাহ বন্ধন ছিন্ন করার মামলা ওঠে তখন বেলার বাবার চিঠির উত্তরে আমি সম্মতি দিয়েছিলাম। ওর স্বামী সেটা ক্ষমা করতে পারেনি। আপনি সম্মতি দিয়েছিলেন? আশুবাবু বলিলেন, এতে আশ্চর্য হচ্ছ কেন কমল? চরিত্র দোষে যে স্বামী অপরাধী তাকে ত্যাগ করায় আমি অন্যায় দেখিনি। এই অধিকার কেবল স্বামীর আছে, স্ত্রীর নেই, এমন কথা আমি মানতে পারি নে। কমল নির্বাক হইয়া রহিল। তাহার চিন্তার মধ্যে যে কাপট্য নেই, অন্তর বাহির একই সুরে বাঁধা, এই কথাটাই আর একবার তাহার স্মরণ হইল। নীলিমা দ্বারের নিকট হইতে নমস্কার করিয়া চলিয়া গেল। ঘরেও ঢুকিল না, কাহারও প্রতি চাহিয়াও দেখিল না। অনেকক্ষণ পর্যন্ত কমল তেমনিভাবেই তাহার হাতের ওপর হাত বুলাইয়া দিতে লাগিল। কথাবার্তা কিছুই হইল না। যাবার পূর্বে আস্তে আস্তে বলিল, শুধু যদু ছাড়া এ বাড়িতে পুরনো আর কেউ রইল না। যদু? হ্যাঁ, আপনার পুরনো চাকর। কিন্তু সে তো নেই মা, তার ছেলের অসুখ, দিন 5 হলো ছুটি নিয়ে দেশে গেছে। আবার অনেকক্ষণ কোনো কথা হইল না। আশুবাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন, সেই রাজের ছেলেটির কোনো খবর জানো কমল? না কাকাবাবু। যাবার আগে একবার তাকে দেখবার ইচ্ছে হয়। তোমরা দুটিতে যেন ভাই বোন, যেন একই গাছের দুটি ফুল। এই বলিয়া তিনি চুপ করিতে গিয়া হঠাৎ যেন কথাটা মনে পড়িল। বলিলেন, তোমাদের যেন মহাদেবের দারিদ্র, টাকা কড়ি ঐশ্বর্য সম্পদ অপরিমিত, কোথায় যেন অন্যমনস্কে সেসব ফেলে এঁচো, খুঁজে দেখবার গরজও নেই, এমনি তাচ্ছিল্য। কমল সহাস্যে কহিল, সে কি কাকাবাবু, রাজেনের কথা জানি নে, কিন্তু আমি 2 পয়সা পাবার জন্য দিনরাত কত খাটি। আশুবাবু বলিলেন, সে তো শুনতে পাই, তাই বসে বসে ভাবি। ফিরিতে কমলের বিলম্ব হইল। যাবার সময় আশুবাবু বলিলেন, ভয় নেই মা, যে আমাকে কখনো ছেড়ে থাকেনি আজও সে ছেড়ে থাকবে না। নিরুপায়ের উপায় সে করবেই। এই বলিয়া তিনি সম্মুখের দেওয়ালে টাঙানো লোকান্তরিতা পত্নীর ছবিটা আঙুল দিয়া দেখাইয়া দিলেন। কমল বাসায় পৌঁছিয়া দেখিল, সহজে উপরে যাইবার জো নাই। রাশিকৃত বাক্স তোরঙ্গের সিঁড়ির মুখটা রুদ্ধপ্রায়। বুকের ভিতরটায় ছ্যাঁত করিয়া উঠিল। কোনো মতে একটু পথ করিয়া উপরে গিয়া শুনিল, পাশের রান্নাঘরে কলরব হইতেছে। উঁকি মারিয়া দেখিল, অজিত হিন্দুস্থানি মেয়ে লোকটির সাহায্যে স্টোভে জল চড়াইয়াছে এবং চা চিনি প্রভৃতির সন্ধানে ঘরের চতুর্দিকে আতিপাতি করিয়া খুঁজিয়া ফিরিতেছে। এ কি কাণ্ড! অজিত চমকিয়া ফিরিয়া চাহিল।
চা চিনি কি তুমি লোহার সিন্ধুকে বন্ধ করে রাখো নাকি? জলটা ফুটে ফুটে যে প্রায় নষ্ট হয়ে এলো। কিন্তু আমার ঘরের মধ্যে আপনি খুঁজে পাবেন কেন? সরে আসুন, আমি তৈরি করে দিচ্ছি। অজিত সরিয়ে আসিয়া দাঁড়াইল। কমল কহিল, কিন্তু এ কি ব্যাপার? বাক্স, তোরঙ্গ, পোঁটলা, পুঁটলি এসব কার? আমার। হরেনবাবু নোটিশ দিয়েছেন। দিলেও যাবারই নোটিশ দিয়েছেন, এখানে আসবার বুদ্ধি দিলে কে? এটা নিজের। এতদিন পরের বুদ্ধিতেই দিন কেটেছে, এবার নিজের বুদ্ধি খুঁজে বের করেছি। কমল কহিল, বেশ করেছেন, কিন্তু ওগুলো কি নিচেই পড়ে থাকবে? চুরি যাবে যে। শুনিয়া অজিত ব্যস্ত হইয়া উঠিল। যায়নি তো? একটা চামড়ার বাক্সে অনেকগুলো টাকা আছে। কমল ঘাড় নাড়িয়া বলিল, খুব ভালো। এক জাতের মানুষ আছে, তারা 80 বছরের সাবালক হয় না, তাদের মাথার ওপর অভিভাবক একজন চাই। এ ব্যবস্থা ভগবান কৃপা করে করেন। চা থাক, নিচে আসুন, ধরাধরি করে তোলবার চেষ্টা করা যাক। আজ এ পর্যন্তই। উপন্যাসের 13 পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।